নিটল টাটা পলিটিক্স প্লাসে আমন্ত্রণ জানাই। রাজনীতি নিয়ে কথা বলবো, নিউজ আর এক্সট্রায় কথা বলছিলাম আমরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। পলিটিক্স প্লাসেও একই বিষয় নিয়ে আমরা থাকছি। দুজন নতুন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিচয় করে দিয়ে। রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। তবে আলোচনা শুরু করবার আগে আমরা আবার একটু মনে করিয়ে দিই যে এটি নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে 50 বছরের ইতিহাসে সরকার ফিরোজ একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত বিবেচিত, এবং তার এই প্রয়াণে এটি নিউজ পরিবার শোক সন্তপ্ত। তার প্রতি শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমরা প্রথমে যেতে চাই আতাউর রহমান ঢালি, আপনার কাছে যাচ্ছি, একটা ভূমিকা আলোচনা শুনতে চাই। প্রতিদিনই আমরা দেখছি যে নির্বাচন কেন্দ্র করে নানা রকম আলোচনা আমরা শুনতে পাচ্ছি, এবং পাল্টাপাল্টি কথার লড়াই তো চলছে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা গত 3 দিনে দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনারের মধ্যে এক ধরনের উত্তেজনাপূর্ণ কথার লড়াই হলো, আমরা সেটা গণমাধ্যমে দেখলাম। আমরা এই বিষয়টা আপনার কাছে শুনবো। পাশাপাশি একটু মনে করিয়ে দিই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকালকে এবং আজকে তিনি কয়েকটি বক্তব্যে তিনি বিএনপি জামাতের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন, যে ষড়যন্ত্র হতে পারে, পুলিশের উপর হামলা হতে পারে, ব্যালট ছাপানো হতে পারে, এরকম কয়েকটি বিষয় তিনি সতর্ক করেছেন। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই বিজয়ের মাসে আমি যারা শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি এটিএন নিউজের একজন অভিভাবক সরকার ফিরোজ উদ্দিন, ওনার ইন্তেকালে আমি তার পরিবারকে সমবেদনা জানিয়ে শুরু করছি। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথা, আমরা প্রথম দিন থেকেই নির্বাচনের যেদিন নমিনেশন সাবমিশন সেদিন আমরা বিএনপি বলার আগে আপনারা যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় আপনারা দেখিয়েছেন কিভাবে নির্বাচনী আচরণ বিধি সরকার দলীয় লোকজন ভঙ্গ করেছে, অথচ প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার বললেন কোনো আচরণ বিধি লঙ্ঘন হয়নি। এ দিয়ে শুরু। তারপরে আপনারা দেখলেন যে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনের উপরে আক্রমণ, বিএনপি নেতাদের উপরে আক্রমণ, গুলি, একজন মহিলা প্রার্থী তাকে গুলিবিদ্ধ করা হচ্ছে। মাহবুদ্দিন খোকন একজন আইনজীবী, ঢাকা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত 6 বার নির্বাচিত সেক্রেটারি, তাকে গুলি করা হয়েছে। আর বাকিগুলো আমি নাইবা বললাম। তারপরেও যখন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বলেন যে এখনো লেভেল ফিল্ড আছে, তখন পুরান ঢাকার একটা চুটকি আছে, বলে ঘোড়ায় শুনলে বিয়ে আসবো। আমার কাছে এইরকম মনে হয়েছে। এবং মাহবুব তালুকদার সাহেব, আমি মনে করি উনি ওনার যে সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন, কারণ উনি সত্য বলবেন। বিএনপি শুরু থেকে বলে আসছে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তাদের একটা শঙ্কা রয়েছে, এবং আমরা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে বক্তব্য শুনছি, কামাল হোসেন বলছেন যে যাই ঘটুক না কেন তারা নির্বাচনে থাকবেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে তিনি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বলছেন অনাস্থা জ্ঞাপন করছেন নির্বাচন কমিশনের প্রতি, তিনিও কিন্তু বলছেন তিনি নির্বাচনে আসলে থাকবেন। নির্বাচনের আগে কি আসলে লেভেল প্লেইং ফিল্ড এই কথাটা কি আসলে আর কোনো এটা নিয়ে কথা বলবার দরকার আছে কিনা, নাকি পরিস্থিতি এভাবেই চলবে, এভাবেই বিএনপি প্রস্তুতি নিচ্ছে? আমার কথা, আমার ভোটারদেরকে আমার পরিস্থিতি, নির্বাচনের অবস্থা প্রতিনিয়ত জানানোর অধিকার আমার রয়েছে। ভোটাররা যারা এই নির্বাচনের প্রধান শক্তি, তাদেরকে আমাদের বলার প্রয়োজন। কারণ বিএনপি তার ইস্তেহারে বলেছে, ঐক্যফ্রন্ট তার ইস্তেহারে বলেছে জনগণের কাছে, জনগণ যে এই রাষ্ট্রের মালিক, এই মালিকানা আমরা ফেরত দিতে চাই। কাজেই এই রাষ্ট্রের যারা মালিক তাদেরকে
বর্তমানের বাস্তব অবস্থাটা যারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করবেন তাদেরকে আমাদের জানানোটা নৈতিক আরো বেশ দায়িত্ব। কয়েকটি পয়েন্ট নিয়ে ঢালি ভাই আপনার কাছে ফিরতে চাই। এবার একটু রিয়াজুল কবির কাউসার আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো, আমরা গত 1-2 সপ্তাহে যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখি তাহলে দেখবো যে দেশের বিভিন্ন জেলায় সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা বিভিন্ন আলোচনায় কিছুটা অ্যাগ্রেসিভ বক্তব্য রাখছেন এবং তারা বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ধরনের হুমকি ধামকি দিয়ে কথা বলছেন যে তাদেরকে কোনোভাবে মাঠে থাকতে দেওয়া হবে না, তাদেরকে প্রচারণা চালাতে দেওয়া হবে না, এবং আরো কিছু হুমকির কথা আমরা আসলে দেখছি যেগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে কিন্তু আমরা আসলে দেখছি। এবং সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী তিনিও বলেছেন যে নির্বাচনের 3 দিন আগে থেকে তিনি আর বিরোধী দলের কাউকে তার এলাকায় থাকতে দেবেন না। এই পুরো বিষয়গুলো কি আসলে লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ভূমি যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কি ঠিক রাখতে সহায়ক কিনা? ধন্যবাদ এটিএন নিউজের দর্শকবৃন্দকে, ধন্যবাদ সম্মানিত আলোচক ভাইকে। দেখুন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা কিন্তু বলতে পারি এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রায় সকল রাজনৈতিক দল এই নির্বাচন অংশগ্রহণ করছে। কিন্তু সমস্যা হলো কি জানেন, আমরা লক্ষ্য করে দেখলাম নির্বাচন প্রচারণার শুরু থেকেই বিএনপি এই নির্বাচনকে একটা মিথ্যাচার, অপপ্রচার এবং বিভ্রান্তিকর মন্তব্যের মধ্য দিয়ে এই পরিবেশটা নষ্ট করার জন্য উদ্যোগ চালিয়ে যাচ্ছে। আপনি কয়েকটি কথা বলেছেন, আপনারা দেখেছেন, আমরা হয়তো বলবেন যে সরকারি দল, সরকারে আছি। আমাদের মুন্সিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, সখীপুর, খুলনার পাইকগাছা, শেরপুর এবং ঢাকা শহর, ঢাকা 15 আসনেও আমাদের নির্বাচনী ক্যাম্পে হামলা করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় পেট্রোল বোমা ছাড়া হয়েছে। তাহলে বুঝতে হবে এই পরিবেশটি নষ্ট করার জন্য এই প্রক্রিয়াটি চলছে। আমরা যেটি বরাবর বলতে চাই যে দেখুন, যেহেতু আপনারা বর্তমান সংবিধানের আলোকে এই সরকার ক্ষমতায় থাকার মধ্য দিয়েই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে, এগুলো কিন্তু ওনারা মেনে নিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচনকে আগের মতো বিতর্কিত করার জন্য ওনারা এই প্রক্রিয়া শুরু করেছেন। ওনারা নির্বাচনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করাটাকে প্রাধান্য দিচ্ছেন, যেটা আমরা করছি না। আমি তো বলেছি আমাদের বেশ কয়েকটা হামলা হয়েছে। হ্যাঁ, আমরা স্থানীয়ভাবে অভিযোগ করেছি, দেখার চেষ্টা করেছি। আমাদের নির্বাচনের মাধ্যমে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে হবে। আমি এখানে একটা পূর্ব ফিরে যাই, 2014 সালের 5 জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক সিদ্ধান্তে সেটা করতেই পারে, কিন্তু লক্ষ্য করে দেখবেন সেই নির্বাচনটি প্রতিহত করার জন্য ওনারা সারা বাংলাদেশে কি আগুন সন্ত্রাস চালিয়েছিল, কত লোককে পুড়িয়ে মেরেছিল। আজকে যেসব বিদ্যালয়ে ভোট কেন্দ্র হবে 500 ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, অসংখ্য লোককে তারা হত্যা করেছিল, গুপ্ত হত্যা করেছিল। তারপর এই বাংলাদেশে গত 5 বছরে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনি জানেন স্থানীয় সরকার নির্বাচন এখন দলীয়ভাবে জাতীয় প্রতীকে হয়। ওনারা কিন্তু একটা নির্বাচনও বয়কট করেন নাই। ওনারা স্থানীয় সরকারের কিছু কিছু নির্বাচনে জয়লাভ করেছেন। ওনারা জয়লাভ করলে সেটা সুষ্ঠু নির্বাচন, যেখানে জয়লাভ করতে পারেন নাই সেখানে কারচুপির নির্বাচন। এবং আমরা লক্ষ্য করে দেখেছি যখনই যে পর্যায়ে নির্বাচন হোক, প্রচারণার প্রথম দিক থেকে ওনারা শুরু করেন নির্বাচন সুষ্ঠু হবে না, এই সরকারের নির্বাচন করা যাবে না, এই কমিশনের নির্বাচন করা যাবে না, যেটা এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুতেই কাজটি শুরু হয়েছে। এবং আপনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু আশঙ্কা করেছেন। কিন্তু আমি আসলে স্পেসিফিক প্রশ্ন রেখেছিলাম যে আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে বিভিন্ন স্তরের নেতারা তারা কিন্তু কিছুটা অ্যাগ্রেসিভ বক্তব্য রাখছেন। এখানে নির্বাচন এটা তো একটা গেম, আমাকে তো টিকে থাকতে হবে। আমরা সরকারি দল, বর্তমান সিটিং এমপির এলাকায় যদি বোমা মারা হয়, পেট্রোল বোমা মারা হয়, হামলা করা হয়, এটাও আপনার সামাজিক মাধ্যমে দেখেছেন, তাহলে ওনাদের বক্তব্যের সাথে ওনার কাজের তো মিল নেই না। কিন্তু যে এখানে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্যগুলো আসলে ছড়িয়ে পড়ছে, সেই কথাগুলো কি আপনি এন্ডোর্স করছেন কিনা? এটা বিচ্ছিন্নভাবে কোনো কোট আনকোট করে কোনো বক্তব্য আসতেই পারে। আপনি জানেন এই কোনো একটা বক্তব্যের হয় পিছনের অংশটা আসে নাই, সামনের অংশটা আসে নাই, এটা কিন্তু হচ্ছে অপপ্রচার, তো এইভাবেই হয়। না, কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ ক্লিপ দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকার, হয়তো যেমন আমরা কয়েকটা জেলার কথা বলতেও পারি, কোন জেলায় কোন নির্বাচনী আসনে, আমি তো স্পেসিফিক একটা নাম বললাম, যেসব আসনে
আমাদের উপর হামলা করা হয়েছে নির্বাচন পরিবেশ নষ্ট করার জন্য। এবং দেখেন প্রতিদিন, এখন তো আগে শুনতাম পল্টনে প্রেস ব্রিফিং, আচ্ছা আলোচনার মাঝখানে এখন নির্বাচন কমিশনে প্রতিদিন ওনারা আমি গুগল করে এটা বের করার চেষ্টা করব। আমরা আলোচনাটি আরো কিছুক্ষণ চালিয়ে যেতে চাই, আর বেশ কয়েকটি প্রসঙ্গ আমাদের আলোচনা করতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরতে চাই, দর্শক সঙ্গে থাকবেন, ফিরছি কিছুক্ষণ পরেই। আমরা আবারও ফিরলাম নিটল টাটা পলিটিক্স প্লাসে। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলছে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আতর রহমান ঢালি, আপনার কাছে আবারও যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো কথা বলেছেন, সেগুলোই একটু আপনার কাছে শুনতে চাইবো। যেমন তিনি বিএনপি জামাতের ষড়যন্ত্রের কথা তিনি কয়েকবার উল্লেখ করে সতর্ক থাকতে বলেছেন। বিএনপি জামাত ব্যালট ছাপাতে পারে, পুলিশের উপর হামলা হতে পারে, এবং আরেকটা কথা, এটা সত্যি নাকি আপনি বলবেন, যে তিনি বলেছেন যে মনোনয়ন বাণিজ্য হয়েছে অনেক, এবং প্রতিটি আসনে একাধিক মনোনয়ন দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত নিলামে ওঠানো হয়েছে, এরকম কথা আওয়ামী লীগের অন্যান্য নেতারাও বলছেন। সত্যি নাকি? ধন্যবাদ আপনাকে। এটা মাননীয় সম্মানিত প্রধানমন্ত্রী জায়গায় অবস্থান থেকে, এখন এটা এক ধরনের নির্বাচনকালীন সরকার, ওইখান থেকে একটি দলের বিরুদ্ধে ব্যালট ছাপানের যে অভিযোগ এনেছেন, এটা কক্সবাজারে কিন্তু পাওয়া গেছে, ওটা সত্যতা নাই। এটা আমি বলবো যে অত্যন্ত একটা ওনারই অবস্থান থেকে এটা বলা উচিত নয়। এই ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণটাকে আমি ওনারই জায়গা থেকে খুবই অগ্রহণযোগ্য বলে আমি মনে করি। এবং ব্যালট পেপার তো বিএনপি ছাপায় না, ব্যালট পেপার ছাপায় সরকার। তাহলে কি আমি ধরে নিতে পারবো যে ওনারা বেশি ব্যালট পেপার ছাপাচ্ছেন, ওইটাকে চাপা দেওয়ার জন্য আমাদের উদুরপিণ্ড বিদুর ঘরে চাপাতে চান? আমার কাছে এই প্রশ্নটা আসতেই পারে ওনার এই প্রশ্নের পরে। আর জামাত বিএনপি, জামাত তো এখানে ইলেকশন করছে না, উনি নেতারা করছেন ধানের শীষের প্রতীকে। আমি আপনাকে, উনি যখন বলেন জামাত, তাহলে কি এখনো জামাত নামে কোন সংগঠনের রেজিস্ট্রেশন আছে, অস্তিত্ব আছে? আমি ধরে 20 দলীয় জোটের অংশীদার না। জামাত কিন্তু তার নির্বাচন করার জন্য তার কিন্তু রেজিস্ট্রেশন নাই। তো কাজেই জামাত তো আমাদের সাথে ইলেকশন করে না, ওরা ধানের শীষের মনোনীত প্রার্থী। এরকম ধরেন এরা আমাদের সাথে ইলেকশন করে। আমরা পত্র পত্রিকায় বহু জামাতকে আওয়ামী লীগ হতে দেখেছি। ইভেন আপনার হানিফ সাহেবের এখানে ফুলের মালা দিয়া দিচ্ছে, এখানে আপনারাই মিডিয়া বলছেন, কক্সবাজারে বিভিন্ন জায়গায়। তো এগুলি হইতেই পারে। এই ধরনের দলে অমুক দল থেকে আসে, অমুক দল থেকে আসে, আমাদেরকে ওই ইলেকশন আসলে যুদ্ধাপরাধীদের প্রতি মায়া অনেক বেড়ে যায়। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি কি বলবো, মূল যে সমস্যা, সরকার জনগণের মূল সমস্যা থেকে জনগণকে দূরে সরিয়ে রাখতে চায়। অর্থাৎ এই যে অপশাসন, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, পাচার, জনগণ যাতে ওদিকে তাকাতে না পারে, সেই জন্য জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন। কিন্তু জনগণ জানে কি হয়েছে। জনগণের কথা বলার অধিকার নেই, কিচ্ছু অধিকার নেই। আপনারা আরো যারা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া আছেন, আপনারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, আমরা জানি, কিন্তু কথা বলার অধিকার নেই। আজকে ভোটের মাঠে ভাই বললেন, অন্য একটা প্রসঙ্গে একটু যেতে চাই, একটা সেকেন্ডে শেষ করি। নির্বাচন কমিশনে আমরা জনগণের কাছে যাচ্ছি না। আজকে পত্রিকার একটা রিপোর্ট দিয়ে আমি শেষ করতে চাই। সেখানে সেপ্টেম্বর মাসে 600 গায়েবী মামলা হয়েছে। তারা তদন্ত করেছেন 8টি জায়গায়, সেখানে 90 জন পুলিশ নাকি আহত হয়েছে, ককটেল মারা হয়েছে। সেখানে পুলিশ তদন্ত করে 8টি জায়গায়
গিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অর্থাৎ এই টোটাল মামলাগুলি বিএনপির কর্মীদের নামে। তারা মাঠে কিভাবে থাকবে আপনারা বলেন? হাত পাও বেঁধে দিয়া বরফের ভিতরে সাঁতার কাটতে বলেন, খুব ভালো লাগে। আপনি যে প্রসঙ্গটি উল্লেখ করলেন ঠিক এই প্রসঙ্গটি নিয়ে আমি রিয়াজুল কবির কাউসার আপনার কাছে যাব এবং ঢালি ভাই যে কথাটি বলছিলেন যে আজকে একটি জাতীয় দৈনিকে এই খবরটি আসছে যে এক মাসে 578টি মামলা, পুলিশের উপর 90টি হামলা তথ্য, এবং এগুলো ওই পত্রিকাটি তারা তদন্ত করেছে, নিজেরা অনুসন্ধানী প্রতিবেদনে বলেছে যে এই ধরনের কোনো ঘটনা তারা ঘটতে দেখেনি বা এলাকাবাসীর সঙ্গে তারা কথা বলেছে, এলাকাবাসী বলেছেন যে এই ধরনের কোনো নাশকতা ঘটনা তারা ঘটেনি। এবং তারা আরো এরকম বলছে যে বড় বড় বোমা উদ্ধারের ঘটনা পুলিশ তো আসলে সংবাদ সম্মেলন করে বেশ ফলাও করে আসলে প্রচার করে, প্রকাশ করে, কিন্তু এই যে প্রায় 1186টি ককটেল এবং 370টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে, এই বিপুল উদ্ধার তৎপরতার কোনো খবর পুলিশ আসলে দেয়নি। এই পুরো ব্যাপারটি রাজনৈতিক বলে বিএনপি তো শুরু থেকে অভিযোগ করে আসছে এবং ঢালুভাবে একই কথা আসলে বলছেন যে বিএনপির নেতাকর্মীদের উপরে 14 সালের মামলাও যেমনটি রয়েছে আর সাম্প্রতিক সময় অনেক মামলা হচ্ছে। আজকে মির্জা ফখরুল ইসলামও বলেছেন যে সংলাপে প্রধানমন্ত্রী যে কথা দিয়েছিলেন সে কথা রাখা হচ্ছে না। এটি আসলে পরিস্থিতিটা কি, আপনি কিভাবে দেখেন, কিভাবে বলবেন? আপনাকে প্রথমে, ওনারা তো গায়েবী মামলার কথা বলেন, আমরা বলি গায়েবী সংখ্যা। জি, বিএনপি গত পরশুদিন নির্বাচন কমিশনে একটা পত্র দিয়েছে, সেখানে ওনারা মামলার সংখ্যা উল্লেখ করেছেন 158টি। এটা হলো 10 তারিখের আগের মামলা। মানে টাইম ফ্রেমটা কত? হ্যাঁ বলতেছি আমি, বলা আছে 8/11/2018 থেকে 158টি, যেখানে এজাহার নামীয় জ্ঞাত আসামি সংখ্যা 23,530, এজাহার নামীয় অজ্ঞাত আসামি সংখ্যা 24,000, আর 10/12/2018 থেকে মামলার সংখ্যা 95, আসামি সংখ্যা 12,133। এটা বিএনপির মির্জা স্বাক্ষরিত নির্বাচন কমিশনের কাগজ থেকে এটা বললাম। জি, আমি এই কারণে বললাম, ওনারা যে হাজার হাজার লাখ লাখ আসামির কথা বলেন, মামলার কথা বলেন, ওনারা কিন্তু কমিশনে এই সংখ্যাটা উল্লেখ করেছেন। আমি এবার ডালিবার যেটা প্রসঙ্গে আসতে চাই, এই যে মনোনয়ন বাণিজ্য দুর্নীতিবাজ সাধারণত পলাতক আসামি তারেক জিয়া, আমরাও দেখেছি অনেক ভালো ভালো নেতাকর্মী মনোনয়ন বঞ্চিত হয়েছেন, মানে বাণিজ্যের কারণেই অনেক ত্যাগী কর্মী নমিনেশন পান নাই। এবং এটা আমরা গুলশানে ওনাদের যে অফিস সেখানে আমরা দেখতে পেয়েছি যে ওনারা যে রিয়েক্ট করেছে, অনেক ত্যাগী বিএনপি নেতাকে দেখেছি। লন্ডন টাকা, মানে স্লোগানও দেখেছি, টাকা গেছে লন্ডন, ভাঙা হচ্ছে গুলশান। আরেকটা ব্যাপার দেখেন, এখানে আমি একটা স্পষ্টত বলতে চাই, আমাদের ঈশ্বরদীতে বিএনপি জামাত সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের 3 জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাথে সাথে নির্বাচন কমিশনে বিএনপি বলেছে এটা আমরা করেছি। আমরা কিন্তু দালিলিক প্রমাণ দিই নির্বাচন কমিশনে, কারণ আমাদের তো ফোরাম একটা নির্বাচন কমিশন। ওনারা যেমন, আমরা তো আমাদের অভিযোগ নির্বাচন কমিশনে বলতে হবে। আমরা লক্ষ্য করছি ওনারা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছেন নির্বাচন পরিবেশটা নষ্ট করার জন্য। অর্থাৎ একদিকে নির্বাচন পরিবেশ নষ্ট করা, আরেকদিকে আমাদের চাপ সৃষ্টি করা। আমি স্পষ্টত একটি কথা বলতে চাই, দেখেন আমাদের নির্বাচনে কিন্তু সবগুলি প্রক্রিয়া প্রায় শেষ, মানে 8 দিন পরে 8 দিন চলবে প্রক্রিয়া, 10 দিনের দিন নির্বাচন। এই সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত। আপনি বলতে চাইছিলেন 2-1 মন্ত্রীর কথা, দেখেন যেহেতু আমাদের কোনো মন্ত্রী কিন্তু পদত্যাগ করেননি, কিন্তু এই 40 দিনে আমাদের কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে যে নির্বাচনী আইন ভঙ্গ করেছেন? করেন নাই। কিন্তু ওনারা বলতে চাচ্ছেন, এই যে আপনি যদি একটা ট্যাব শোনাতে চাচ্ছেন, এটা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে তা করেছেন, এটা প্রচার করার চেষ্টা করছেন। কেন আমাদের 52-53 মন্ত্রীর ব্যাপারে এটা আনা যায়নি। আমরা এই দৃষ্টি ওনারা চাচ্ছেন নির্বাচনী পরিবেশটা থেকে অন্যদিকে দৃষ্টি নেওয়ার জন্য, এবং নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন। আজকেও বলেছেন ওনারা, ওনাদের জেনারেল সেক্রেটারি বলেছেন 24 তারিখে আর্মি নামবে, সেনাবাহিনী নামবে, 25 তারিখ ওনারা নামবেন। কেন ওনারা কি মাঠে এখন নেই? নির্বাচন করছেন না, আমাদের হামলা চালাচ্ছেন না, মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছেন না, একটার পর কাজ করেই যাচ্ছেন। আমরা মনে করি একটা অংশ নির্বাচনে ওনারা ওনাদের অবস্থান থেকে নির্বাচনের প্রক্রিয়া আসুক, জনগণের কাছে আসুক,
জনগণ রায় দেবে আগামী নির্বাচনে কি করবে। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আসলে আমাদের সবারই। আমরা এই আলোচনাটি চালিয়ে যেতে চাই। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়। দর্শক সঙ্গে থাকবেন। আবার ফিরলাম আমরা নিটল টাটা পলিটিক্স প্লাসে। রাজনীতি নিয়ে কথা বলছি, নির্বাচন নিয়ে কথা বলছি। আজকের বিষয় লেভেল প্লেইং ফিল্ড। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আতাউর রহমান ঢালে, আবারও আপনার কাছে যাচ্ছি। একটু মামলা নিয়ে আমরা শেষ যখন কথা বলছিলাম, মামলা নিয়ে কথা বলছিলাম, গায়েবী মামলা এবং ভয়ঙ্কর সেপ্টেম্বর নিয়ে আমরা কথা বললাম, যেটি আজকে আলোচিত একটি টার্ম। একটা বিষয় একটু আমাদেরকে বলবেন যে বিএনপির সারা দেশে যত কমিটি আছে সেই কমিটির বেশিরভাগ নেতাকর্মীদের বিরুদ্ধেই কম বেশি মামলা রয়েছে এবং মামলার সংখ্যা কিছুক্ষণ আগে আপনি বিরতির মাঝখানে বলছিলেন যে মামলার সংখ্যা গড়ে 10টি করে মামলা। কারো বিরুদ্ধে যেমন মির্জা ফখরুলের বিরুদ্ধে 70-80টা মামলা রয়েছে, কারো উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে হয়তো আরো একটা দুটো করে মামলা থাকতে পারে। এছাড়া যে মামলাগুলো হয়েছে সেই মামলাতে অনেকের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত অনেকের নাম বলা হয়েছে। অজ্ঞাত, এই অজ্ঞাত মানে তো যে কেউ হতে পারে। তার মানে বিএনপির যারা আসলে কোনো না কোনো পর্যায়ের কমিটি মেম্বার তারা কোনো না কোনোভাবে মামলার আসামি। তাহলে মামলার আসামি তারা হয়তো 2014 সাল থেকেই আসলে তারা মামলার আসামি। এতদিন তারা হয়তো এলাকায় ছিলেন না, নির্বাচনের উপলক্ষে তারা এলাকায় ফিরেছেন এবং পুলিশের ধরপাকড়ের শিকার হচ্ছেন বলে আপনারা দাবি করছেন, আপনারা অভিযোগ করে আসছেন। সেক্ষেত্রে নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন তারা যখন এলাকায় থাকবেন পুলিশ তাদের ধরে নিয়ে যাবে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে পোলিং এজেন্ট বা নির্বাচনী অন্যান্য কার্যক্রম এগুলো আসলে কিভাবে পরিচালনা হবে? আপনার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, কিন্তু সমতল ভূমির আগে তো আসলে দলে খেলোয়াড় লাগবে, সেই খেলোয়াড়ই তো আসলে ঠিক মতো থাকছে না। সেটি আসলে কিভাবে নির্বাচিত হবে? সেটা হলো, এটা তো আমরা প্রথমেই বলছি যে বর্তমান সরকার বা সরকারি দল তারা দীর্ঘদিন থেকেই বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য এই যেগুলো করেছে এগুলি সেই পরিকল্পনারই অংশ। এবং সর্বশেষ আপনি দেখেন এই 8ই নভেম্বর যেদিন ঘোষণা হলো নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে 6291 জন। অথচ তফসিল গ্রহণ হওয়ার পরে করার কথা না, পরে বলছে ওনারা কিছুই বলে সব 14 সালের মামলা। না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলি 14 সালের কোনো মামলা নয়। এর পরবর্তী মামলাও আছে, অনেকের আছে, সবার তো 14 সালের মামলা নাই। এরপরে প্রতীক বরাদ্দের পরে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে 2241 জন, হত্যার সংখ্যা 4 জন, আগে 3 জন। এই হলো অবস্থা। এই অবস্থার মধ্যেও আমাদের কর্মীদের আমরা বারবার বলছি, যাদের আবার নতুন মামলা, যখন যে গায়েবী মামলার কথা বললাম সেখানে অনেকের নাম আছে, এখন আমার পুলিং এজেন্ট যার নামে আমি দেব মামলা নাই, এই যে অজ্ঞাত বলে তারে যদি ধরে নিয়ে যায় তো এটা দেখবে, তারপরেও তো আমরা নির্বাচনে থাকবো, জনগণ দেখবে, বিশ্ব বিবেক দেখবে। আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, আপনারা সবসময় এই ব্যাপারে আমাদের সাহায্য করেছেন, জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। নোট রাখবেন, আপনার কাছে কিন্তু কোনো প্রশ্ন করব না, নিশ্চয়ই আপনি এই বিষয়ে বলবেন। জি ঢালি ভাই বলেন। তো আমরা গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনে, কারণ এরা ক্ষমতায় হারাতে চায় না, বারবার বলেছে যে আমাদেরকে জিততেই হবে, না হলে আমাদের এত লক্ষ লোক মারা যাবে। কি কারণে তাদের এই আশঙ্কা আমাদের জানা নাই। হ্যাঁ, আশঙ্কা একটা জায়গায় বিএনপি আমরা ঘোষণা করেছি আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না, তবে আমরা এটাও ঘোষণা করেছি যারা এই ব্যাংক লুটপাট, জনগণের টাকা লুটপাট, অবৈধভাবে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, যে সমস্ত সরকারি কর্মচারী এই সরকারের সাথে গাঁট বেঁধে টাকার মালিক হয়েছেন, আমরা তদন্তের মাধ্যমে তাদের বিচার করব।
কিন্তু ওই আমরা ভয়। একই সঙ্গে মানে এই ইস্তেহারে আমরা এটা দেখেছি, আমরা এই ঘোষণাও শুনেছি, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে অব্যাহত থাকবে কিনা এই বিষয়ে ঐক্যফ্রন্টের ঐক্যফ্রন্ট বলেছে বলেছে, এটা কিন্তু তো বিএনপি কিন্তু তাদের আমরা কি ইস্তেহারের বলেছি বিষয়ে আমরা করব না? জি না, কিন্তু মানে উল্লেখ করেন নাই। আমরা কি বলেছি? আমরা বা বলেছি জামাতের যে আসলে 22 জন চলমান নেতাকে এই যে মনোনয়ন দেওয়ার পরে আসলে আমরা সেটা কি সম্ভব কিনা আসলে? প্রকল্পের ব্যাপারেও বলেছি চলমান যা আছে আমরা এগুলোকে রাখবো। জি আমরা এই সরকারের চলমান যে সমস্ত প্রকল্প আছে আমরা তো একবারও বলিনি বাদ দেওয়ার কথা। আর যুদ্ধ অপরাধীদের বিচারের এটা তো একটা চলমান প্রক্রিয়া, যদি আমরা না করতাম তাইলে বলতাম। তাছাড়া ঐক্যফ্রন্ট তো স্পষ্টভাবেই বলেছে, আমরা তো ওইটারও পার্ট। আচ্ছা, আবারও ফিরবো, আমরা একটু সময় পেলে আপনার কাছে ফিরবো। রিয়াজুল কবির কাউসার কি আপনার কি দেখুন, আমি যদি ডালিবের কথাই মেনে নেই, জি। ধরে নেই, আপনি শুরু করেছিলেন সারা বাংলাদেশে প্রত্যেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। জি ওনারাই নির্বাচন কমিশনে বলেছেন ৬,৯৯১ জন আগে এবং পরে প্রতীক বরার পর ২,২৪১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর কি দাঁড়ালো? গ্রেফতার হয়েছে, আমি বলছি গ্রেপ্তার হয়েছে। এইটা হলো দেখেন। ৮ই নভেম্বরের পরে। হ্যাঁ, দুইটা তথ্য দিয়েছেন। এখানে তো হাজার হাজার বলা যাবে না, এটাকে লাখ লাখ বলা যাবে না। অর্থাৎ এই যে বিভ্রান্তি, এটা তো এক মাসের ব্যাপার না না, আমি একটা মির্জা আলমগীর সাহেবের একটা তথ্য আমি চিঠি উল্লেখ করেছি, ওনারা দাখিল করেছেন নির্বাচন কমিশনে, এই মামলা হয়েছে, এত সংখ্যা মামলা হয়েছে, এবং সব মিলে হাজার বিষয়। কিন্তু ওনারা যে লক্ষ লক্ষ বলেন, 4,60,000, 5 লক্ষ, এই যে একটা বিভ্রান্তিকর অবস্থা, এটা করা ঠিক না। আর আরেকটা কথা বলেছেন আশঙ্কা, আমরা একটা আশঙ্কা করি, কারণ আমরা 21 বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা করার পর 21 বছর আন্দোলনের সঙ্গে করে 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং আমরা গর্ব করে বলতে পারি, স্বাধীনতার পর, বঙ্গবন্ধু হত্যার পর এদেশে উন্নয়নের চাকাটা বন্ধ হয়েছিল, সেটা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা চালু করতে পেরেছিলাম। কিন্তু 2001 সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি নাই, তখন যে অত্যাচার চালানো হয়েছিল আমাদের উপর, আমাদের আওয়ামী লীগের নেতারা বাড়িতে থাকতে পারে নাই, হিন্দু সম্প্রদায়ের অত্যাচার করেছে, অনেকে ঘর ছাড়া করা হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল ঘর বাড়িতে, সেটা আমাদের মনে পড়ে। সেই আশঙ্কা থেকে আমরা বলতে চাই, যদি এই দলটি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে 2001 সালে যে দৃশ্যপট, সেটা হয়তো আমাদের দেখতে হতে পারে। এই জন্য আমরা নেতাকর্মীদেরকে বলি, বলছেন আমরা চলে যেতে চাই না, ফিরে যেতে চাই না। না নিশ্চয়ই, কিন্তু এই যে ষড়যন্ত্রের বিষয়ে যে সজাগ থাকার কথা বলতে হবে। জি, ওনারা দেখেন, এটি কি আসলে শুধুই কি রাজনৈতিক বক্তব্য নাকি আসলেই ওনারা প্রতিটি কারণে আমরা বুঝতে পারছি ষড়যন্ত্র গন্ধ মানে পাচ্ছি। যেটি কিছু আগে ঢালি ভাই বলছিলেন যে যদি এরকম কোনো তথ্য প্রমাণ থেকেই থাকে ষড়যন্ত্রের পেছনে, সলিড তথ্য প্রমাণ থাকলে সরকার তো এখনো ক্ষমতায় আছে, আমাদের ব্যবস্থা দলীয় নিতেই প্রধান পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে কয়েকটি পয়েন্ট বলেছেন, জি কি কি কারণে উনি চিন্তিত। জি পাশাপাশি দেখেন, আমি আজকে ওনারা তো আমাদের সরকারের উপর, দলের উপর কোনো ভরসা রাখতে পাচ্ছেন না। জি। আমি দুই একটা উদাহরণ দিতে চাই, যদি আপনি সময় দেন। আমাদের জাপান 30 সেকেন্ড দিতে পারবো। না না, জি। জাপান ভিত্তিক একটা অর্থনৈতিক জার্নাল নিক্কে এশিয়ান, ওনারা কি বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয়ী হলে বাংলাদেশে চলমান এই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে। পরপর 2 বার ক্ষমতায় থাকার কারণে ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের প্রতি কিছুটা বিরোধিতা থাকলেও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকে একমত যে আওয়ামী লীগ সামনে নির্বাচনে বিজয়ী হলে অধিকার ত্বরান্বিত হবে। আমি বলছি, যে কারণে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা এই যে সাংহাই বজায় রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। উনি যে বলেছেন বিদেশি পত্রিকা এর বিরূপ, এর স্পেসিফিক বলেছি, জার্নালে স্পেসিফিক বলেছি, স্পেসিফিক স্যার বলবেন। আজকে কিছুক্ষণ আগের খবর এটা আমরাও দেখছি। পরশুদিন আনন্দবাজার পত্রিকার হেডলাইন যে যদি 50% নির্বাচন সঠিক হয়, সুষ্ঠু হয়, তাহলে বিএনপি আবার ক্ষমতায় আসবে। এটা আনন্দবাজার পত্রিকার হেডলাইন পরশুদিন। আসলে এই আলোচনা রাজনীতি নির্বাচনী আলোচনা শেষ মানে কখনোই শেষ হবার নয়, আমরা আলোচনা শেষ করবো না। আমরা এখানে আজকে যেহেতু সময় শেষ, আমরা দুজন অতিথিকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সমাপ্তি টানছি, এবং এতক্ষণ যারা টেলিভিশন সেটের সামনে ছিলেন দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ।